ছোট, ঘর ঝাড়ু দে তো। রহিমা আপু আজকে আমাকে অনেকগুলো কাপড় দিয়ে গেছে, কাপড়গুলো যে আমাকে কাটতে হবে রে। কিন্তু কাপড়গুলো তো অনেক সুন্দর। বলছি কি, এই কাপড়গুলো দিয়ে তুমি কে বানাবে আপু? কি আর করব, গাউন বানাবো। আপু, আমারও না অমন সুন্দর জামা পরার খুব শখ। ইস, আমিও যদি অমন সুন্দর জামা পরতে পারতাম। আমার খুব ইচ্ছে আমরা তিনজন ওরকম জামা পরে ঘুরে বেড়াবো। বাবা মা মারা যাওয়ার পর থেকে তো আমরা এতিম হয়ে পড়েছি। আমি কোনো রকমে সেলাই করে আর মেজো তো বাচ্চাদেরকে পরিয়ে যা টাকা উপার্জন করে তাই দিয়ে আমাদের সংসারটা চলে। তার মধ্যে এমন জামা পরার স্বপ্ন আমাদের জন্য যে বিলাসিতা। আমার ভুল হয়ে গেছে রে আপু, আমি আর দামি জামার কথা বলবো না। ছোট তো সে কবেকার পুরনো জামা পরে সব সময় বাইরে যায়। ওর জামাগুলোতে কতবার যে তালি লাগানো হয়েছে তার তো কোনো হিসেব নেই। যেভাবেই হোক, ছোটর জন্মদিনে এবার আমি ওকে নতুন জামা দেব। কাপড়গুলো কাটা শেষ হলে দোকানে গিয়ে একবার দেখি ওই জামাগুলোর দাম কেমন। আসুন আসুন আপামনি, আসুন, বলুন কি লাগবে আপনার। আচ্ছা, ও সুন্দর জামাগুলোর দাম কত? আসলে অত দামি জামা কাপড় আপনার নেওয়ার সামর্থ্য আছে বলে মনে হচ্ছে না। আমি বরং আপনাকে কম দামে সুন্দর জামা দেখাচ্ছি। না না, আমি ওটাই দেখবো। দেখালে দেখান, নয়তো আমি অন্য দোকানে চলে যাচ্ছি। এই গ্রামে আপনি আমার দোকান ছাড়া অন্য কোথাও সুন্দর জামা কাপড় পাবেনই না। ঠিক আছে, আপনি যখন দেখতে চাইছেন তবে আমি আপনাকে দেখাচ্ছি। আসলে জামাটা দেখতে অনেক সুন্দর, সেলাই আর কাপড় দুটোই অনেক ভালো। এই জামাটার দাম কত ভাই? 3,500 টাকা। আপনার জন্য আমি 200 টাকা কম রাখতে পারবো। এ কি, এত দাম? আপনি এই জামাটা রেখে দিন ঠিক আগের জায়গায়। আমি আপনাকে আগেই বলেছিলাম এই জামা আপনি কিনতে পারবেন না। শুধু শুধু আমার সময়টা নষ্ট করালেন। দুঃখিত ভাই, আপনার কাছে কি ভালো গজ কাপড় আছে যা দিয়ে এরকম জামা বানানো যাবে? হ্যাঁ হ্যাঁ, তা তো আছে। এই তাকের সবগুলো কাপড় দিয়েই এমন জামাগুলো বানানো যাবে। বলছি, এই কাপড়টা কত করে গজ? 500 টাকা। আর বাকিগুলোরও ঠিক একই দাম। সে কি, এত? অমন জামা বানাতে গেলে তো কমপক্ষে 4 গজ কাপড় লাগবেই লাগবে। থাক ভাই, আমি বরং অন্য আরেকদিন আসবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি বোধহয় ছোটর ইচ্ছাটা কোনোভাবেই পূরণ করতে পারবো না। আজ বাবা মা বেঁচে থাকলে ওর ইচ্ছেগুলো ঠিক পূরণ করতো। ছোট, এই ছোট, কোথায় কোথায় রে তুই? এই তো আপু, এই তো আমি এখানে। কি হয়েছে, আমাকে ডাকছো কেন? তুই না সেদিন চুলের ফিতা কিনতে চেয়েছিলি? এই দেখ, আজকে আমি তোর জন্য চুলের ফিতা নিয়ে এসেছি। দেখ তো তোর পছন্দ হয়েছে কিনা। এগুলো তো অনেক সুন্দর আপু। আমার জন্মদিনে আমরা সবাই এগুলো পরবো, হ্যাঁ? একে একে বড় আপু, তুমি আবার কোথায় চলে গিয়েছিলে? আজ না তোমার অনেক কাজ আছে? হ্যাঁ, বেজুদের বাড়িতে গিয়েছিলাম কাপড় আনতে। এমনিতেই তো তোমার কাছে অনেকগুলো কাজ জমা আছে, তার মধ্যে তুমি এতগুলো কাপড় নিয়ে এলে। এতগুলো কাজ তুমি কিভাবে করবে? পারবো পারবো আমি। আমার হাতে যে সময় কম, তাই যা করার আমাকে তাড়াতাড়ি করতে হবে। আপু, এই আপু, তুই আমাদের জন্য এত চাপ নিস না তো। বাবা মার মতো যদি তোর কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে বল তো তুই? কিছুই হবে না রে আমার, আমি ঠিক আছি। তোরা ওদিকটা সামলে নিস, কেমন? আচ্ছা আচ্ছা আপু, ঠিক আছে ঠিক আছে। আর শোন, কোনো সাহায্য লাগলে আমাদের বলিস। এই জামাগুলো বানানো শেষ করে আবার নতুন কাপড় ধরতে হবে। আমার হাতে যে অনেক কাজ আছে। সকাল হলে যার যার বাড়িতে সে সব কাপড়গুলো দিয়ে এলো। আজকে আমি ভালোই টাকা পেয়েছি। এভাবে যদি রোজ রোজ আরো কিছু কাপড় বানাতে পারি তাহলে হয়তো আমি ছোটকেও অমন একটা জামা বানিয়ে দিতে পারবো। আপু, ও আপু, এটা তো খুব সুন্দর একটা কাপড়। যেমন সুন্দর রং, তেমন কাপড়টাও নরম আর তুলতুলে। আসলে কাপড়টা অনেক দামি। জামাটা ঠিকঠাক মতো বানাতে পারলে ভালো মজুরি দেবে বলেছে। সত্যি বলছিস তুই আপু? তবে তো এই জামাটা খুব সুন্দর করে বানা। আর জামাটা বানানো শেষ হলে আমাকে কিন্তু তুই দেখাস, কেমন? আচ্ছা। এই ছোট, আপু কোথায় রে? আপু তোর ঘরে জামা সেলাই করছে। বুঝতে পারছি না আপু হঠাৎ এত ব্যস্ত হয়ে পড়লো কেন। একই বাড়িতে থেকেও আপুর চেহারাটা আমি ঠিক মতো দেখতেই পারছি না। ছোট দেখ, আমার যে জামা বানানো শেষ। আরে আরে বাহ, জামাটা তো দেখতে বেশ সুন্দর হয়েছে। দেখে তো মনে হচ্ছে আমার গায়েও কাটবে। আমার তো একবার পরে দেখতে মন চাইছে। কিন্তু অন্যের জামা তো এভাবে পরে দেখা ঠিক নয়। ও, তাহলে আমি পরবো না। দাঁড়া, মন খারাপ করিস না।
জামাটার সাথে যদি তোর মাপ আসলে মেলে তাহলে তুই জামাটা একবার পরে দেখ, একবার না হয় দেখ জামাটা তোর গায়ে ঠিকঠাক মতো খাটবে কিনা। তুই সত্যি বলছিস? আমি তবে এক্ষুনি এই জামাটা গায়ে দিয়ে আসছি রে। দেখেছো তো আপু, দেখেছো জামাটা পেয়ে ছোট কত খুশি হয়েছে। আমি তো ভেবেছি এবার ছোটকে এরকম একটা জামা বানিয়ে দেব। কিছু টাকা আমার কাছে জমানো আছে, আর এই কয়দিনে কিছু টাকা জোগাড় করে ওকে আমি ওর জন্মদিনে এরকম একটা জামাই উপহার দেব। কিন্তু আপু, এখন তো আমাদের টাকার অনেক দরকার, আর তুই কিনা এতগুলো টাকা একটা জামার পিছনে খরচ করবি? আসলে আমি আর তুই তো ওর বয়সে এর থেকেও সুন্দর জামা কাপড় পরেছিলাম। বাবা মা যদি আজকে বেঁচে থাকতো তাহলে হয়তো ওকেও এরকম সুন্দর সুন্দর জামা কাপড় পরাতো। মা বাবার অভাব তো আর আমি পূরণ করতে পারবো না, কিন্তু আমার দ্বারা যতটুকু সম্ভব আমি ঠিক ততটুকু করতে পারবো। আপু, এই তো আপু, জামাটা আমি পরে এসেছি, দেখ তো আমার কেমন লাগছে। ঠিকই রে, তোকে তো দেখতে একদম রাজকন্যাদের মতো লাগছে। তুমি সত্যি বলছো? আমার তো খুব আনন্দ লাগছে। দাঁড়াও দাঁড়াও, আমি একটু আয়নার সামনে গিয়ে দেখে আসি আমাকে কেমন লাগছে। ছোট দ্রুত আয়নার সামনে গেল, আর আয়নার সামনে যেতেই হঠাৎ করে জামার একটি অংশ কালির দোয়াতে লাগলো। ছোট দাঁড়া। এই কি সর্বনাশ হলো! দোয়াতের কালিটা তো পুরো জামায় ছড়িয়ে পড়েছে। এখন কি হবে কি আপু? এত দামি জামা থেকে আমি নষ্ট করে ফেললাম। কোনো ব্যাপার না, তুই জামাটা খোল, খোল তাড়াতাড়ি, আমি দেখছি কোনোভাবে এই দাগগুলো ওঠানো যায় কিনা। আপু, এটা দিয়ে ঘষে দেখ, কোনোভাবে দাগটা ওঠাতে পারিস কিনা। কিছুই তো বুঝতে পারছি না, কোনোভাবে যে জামার দাগটা উঠছে না। এবার আমি কি করব? দেখেছিস আপু, তুই এত পরিমাণে ঘষেছিস যে জামাটার রং পর্যন্ত উঠে গেছে, অথচ কালি উঠছে না। আপু, তুই বাদ দে রে, অযথা এত আর কষ্ট করিস না, দাগটা হয়তো আর উঠবে না। তাহলে এখন কি হবে রে? এই জামাটা নিয়ে আমরা জামার মালিকের কাছে গিয়ে ক্ষমা চাই, যদি আমাদের জন্য তার একটু দয়া হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল তবে। হায় হায়, এটা আবার তোমরা আমার জামার সাথে কি করেছোটা কি? হ্যাঁ, তোমরা যদি এতই কাণ্ডজ্ঞানহীন তবে তোমরা আমার জামাটা কেন নিয়েছো? আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি আপনার ক্ষতিপূরণ দিতেও রাজি আছি। তোমার কি সাধ্য আছে নাকি আমার এত টাকা ক্ষতিপূরণ দেওয়ার? আপনি একটু বলেই দেখুন না কত, আমরা যথাসাধ্য চেষ্টা করব। আমার এই জামার দাম পুরো 5,000 টাকা। দোকানেও তো এই জামার দাম এর থেকে অনেক কম। আমার এই জামার কাপড়টা আমি অন্য দেশ থেকে কিনে এনেছি, দোকানের কাপড়ের সঙ্গে তুলনা করে কোনো লাভ নেই। আমাদের উপর আপনি একটু দয়া করুন, আপনি তো জানেন আমাদের পরিবারের অবস্থা কেমন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 500 টাকা না হয় কম দিও, কিন্তু তার নিচে আর 1 টাকাও না। ধন্যবাদ আপনাকে। আর হ্যাঁ, টাকাটা তোমরা কবে দিতে পারবে বলো এখনই, টাকাগুলোর আমার খুব দরকার। এতদিন তো আপনার টাকার কোনো দরকার ছিল না, অথচ জামাটা নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে কিনা টাকার খুব দরকার হয়ে গেল। চুপ কর তো মেজো, আমি 2 দিনের ভেতরে আপনার টাকাটা দিয়ে দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তবে হ্যাঁ, 2 দিনের ভেতরে যদি আমি আমার টাকা না পাই তবে আমি গ্রামের সবাইকে বলে দেব তোমরা আমার জামা নষ্ট করেছো। তখন আর কেউই তোমাদের কাছে জামা বানাতে আসবে না। দয়া করে আপনি এমনটা করবেন না, আমি দিয়ে দেব আপনার টাকা। এই মেজো, চল চল বাড়িতে চল। ওই নষ্ট হওয়া জামাটা আমাকে দিয়ে যাও, ঘর মুছবো ওটা দিয়ে। কি হলো কি আপু, ওরা কি কিছু বললো নষ্ট জামা দেখে? আর বলিস না রে, ওই মহিলা বললো। আহা মেজো, তুই চুপ কর না, ভুল তো মানুষেরই হয়, তাই ওরা রাগ করেনি, শুধু বলেছে ওদেরকে আমি যেন আরো সুন্দর সুন্দর জামা কাপড় বানিয়ে দেই। তুই সত্যি বলেছিস তো আপু, ওরা কোনো ক্ষতিপূরণ চাইলো না? না রে বোন, চাইনি। যাক বাবা, খুব ভালো হয়েছে। আমি তো ভয়েই ছিলাম যে জামাটা নষ্ট করার জন্য ওরা না জানি আবার তোর কাছে কত টাকা চেয়েছে। যাক বাবা, এবার একটু শান্তি লাগছে, ওরা টাকা চায়নি। তুই একদম চিন্তা করিস না বোন, যা মন দিয়ে এখন পড়তে বস। এ কি আপু, তুই ওকে মিথ্যে কথা কেন বললি? এসব কথা ওকে বললে ও তো ছোট্ট একটা মানুষ, সারাটা দিন মন খারাপ করে বসে থাকতো। এখন যেভাবেই হোক 2 দিনের মধ্যে পুরো টাকাটা আমাকে জোগাড় করতে হবে। 2 দিন পরেই তো ছোট জন্মদিন, এখন তুই এতগুলো টাকা কিভাবে জোগাড় করবি? দেখি আল্লাহ আমাদের কপালে যা রেখেছেন। 2 বোন মিলে অনেক কষ্টে পুরো টাকাটা জমিয়ে সে মহিলাকে দিয়ে এলো। একে কি আপু, এত সুন্দর জামাটা তুমি মেঝেতে কেন রেখেছো? সুন্দর নাকি ছাই? এই দেখ জামাটাতে কেমন কালি লেগে আছে। তাই তো, কিন্তু জামার সেলাই আর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর। কোথা থেকে নিয়েছো গো? কোথাও থেকে কিনিনি, একটু আগে যে 2টো মেয়েকে দেখলি না, ওর বড় বোনটাই এই জামাটা বানিয়ে দিয়েছিল। একে, আমি তো এমন একজনকে খুঁজছিলাম, আমাকে তুমি দ্রুত ওদের বাড়িতে নিয়ে চলো।
তোর জন্মদিন উপলক্ষে তুই চেয়েছিলি আমরা তিনজন একই রকম জামা পরি, এই দেখ। একে একে আপু, কলা পাতার জামা? হ্যাঁ রে, খুব ইচ্ছে ছিল আমার তোকে খুব সুন্দর একটা জামা বানিয়ে দেব, কিন্তু আমার আর সাধ্য হলো না, তাই আমি বাধ্য হয়ে। এখন আর তোমাদের কোনো চিন্তা নেই, আমি যে চলে এসেছি, এখন যে তোমরাও সবার মতো সুন্দর জামা পরতে পারবে। একে একে আপনি? আপনাকে তো আমি একটু আগে চাচিদের বাড়িতে দেখে আসলাম। আসলে শহরে আমার একটা বড় জামা কাপড়ের দোকান আছে, আর সেখানে জামা বানানোর জন্য আমি তোমার বড় বোনের মতোই একজন মানুষকে খুঁজছিলাম। আজ থেকে ও আমার সহকর্মী, মাইনে সহ আমি ওকে সকল ধরনের সুযোগ সুবিধা দেব। আপনি সত্যি বলছেন তো? আপনাকে অনেক ধন্যবাদ। আমার যে তবে আর কোনো চিন্তা রইল না। প্রথম মাইনে পাওয়ার পর 3 বোন একই রকমের জামা বানালো, আর ছোট বোনের স্বপ্ন এভাবেই পূর্ণ হলো। মাছ তো উঠছেই না আজ, এমন তো কখনো হয় না। এবার কি করি? আচ্ছা, ওই শগুন পাখিটা গাছের ডালে বসে এত মনোযোগ দিয়ে কি দেখছে? ওপারেতে কি শগুন পাখিটা কোনো মাছের আভাস পেয়েছে নাকি? দেখি তো গিয়ে। এরপর বিনোদ জাল নিয়ে নৌকায় ওঠে আর ওপারেতে যাওয়ার জন্য নৌকা বাইতে থাকে। বিনোদ বেশ নামকরা জেলে। বিনোদ মাছ ধরতে বেশ পটু ছিল, আর মাছ বিক্রি করে বিনোদের সংসার চলতো। এই রে, আমাকে দেখে তো শগুন পাখিটা ভয়ে পালিয়ে গেল। যাক, আমি বরং আশেপাশে তাকিয়ে দেখি কোথায় জাল ফেলা যায়। ও মা, কি সুন্দর 3টা মাছ! দেখে তো মনে হচ্ছে মাছের পরিবার পুরো জলে ভাসছে। না গো, মাছের পরিবার নয়, বলো জলে ভাসা অসহায় পরীর পরিবার। আসলে আমরা 3জনই পরী, আর আমি হলাম মা, আর এই দুটো হলেও আমার কন্যা। কি বলছো তুমি এসব? জলে ভাসা অসহায় পরীর পরিবার? তা তোমরা এভাবে মাছ হয়ে গেলে কি করে? আর এভাবে বা জলে এলে কি করে? সে অনেক কথা গো। মেয়ে দুটোর আবদার পূরণ করার জন্য আমি মেয়ে দুটোকে নিয়ে পৃথিবীতে এসেছিলাম, আর এখানে আসার পরই অঘটনটা ঘটে যায়। ও মা, একটা নয়, দুটো নয়, 3টে পরী! আমি তো এতদিন যাবৎ পরীর অপেক্ষাতেই ছিলাম, আর হঠাৎ করে যে এভাবে পরীদেরকে দেখতে পারবো তা আমি কখনো ভাবিনি। আজ 3 পরীর জাদুর দণ্ড নিয়ে আমি আমার সব ইচ্ছে পূরণ করব। এতদিন তো অনেক সাধনা করেছি, কিন্তু পরীর তো দেখা পাইনি, আর আজ যখন পেয়েছি এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। জাদুকরনী এসব কথা বলে আচমকাই আমাদের উপর জাদু করে, আর আমাদের 3জনকে বন্দি করে, আর আমাদের হাত থেকে জাদুদণ্ড 3টি কেড়ে নেয়। এ কি জাদুকরনী, এসব তুমি কি করলে? ফিরিয়ে দাও বলছি, আমাদের জাদুদণ্ড ফিরিয়ে দাও, আর মুক্ত করো আমাদের। জাদুদণ্ড ছাড়া যে আমরা পরিরাজ্যে ফিরতে পারবো না। চুপ কর বলছি, তোদেরকে জাদুদণ্ড ফিরে দেওয়ার জন্য আমি এটা নিয়েছি নাকি? আর তোদের পরিরাজ্যে ফিরতে হবে না, আমি তোদের পৃথিবীতে থাকার ব্যবস্থাই করব। এই কথা বলে জাদুকরনী আমাদেরকে জাদু বলে মাছে পরিণত করে দেয়, আর আমাদেরকে এই নদীর জলে এনে ছেড়ে দেয়। আর জানো, তখন থেকে আমরা এমন হয়ে মাছ হয়ে এই জলে ভেসে বেড়াচ্ছি। আহারে, জাদুকরনী তো বড্ড খারাপ। তোমাদের আর এভাবে থাকতে হবে না, আমি তোমাদেরকে আসল রূপ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। বলো, কি করলে তোমরা তোমাদের রূপ ফিরে পাবে? আমাদের আসল রূপ ফিরে পাওয়ার একটাই উপায় আছে, আর তা হলো আমাদের জাদুদণ্ড। আমাদের জাদুদণ্ড এনে আমাদের শরীরে ছোঁয়ালেই আমরা পরিরূপ ফিরে পাবো। আচ্ছা, তাই হবে। আপাতত তোমরা আমার বাড়িতেই চলো, তারপর আমি তোমাদের জাদুদণ্ড উদ্ধার করে এনে তোমাদের রূপ ফেরাবো, আর ততদিন তোমরা আমার বাড়িতেই থাকবে। আর সে 3টি মাছ নিয়ে বাড়িতে যায়। আর বিনোদের স্ত্রী সুনিতা সোনালী মাছ 3টি দেখে ভীষণ খুশি ছিল।
ও মা গো, এতদিনে তুমি কাজের কাজ করেছো গো। সোনার মাছ ধরে এনেছো। এবারে এই সোনার মাছ অনেক চড়া দামে বিক্রি করবে, আর তারপর আমরা অনেক ধনী হয়ে যাব গো। চুপ করো তো গিন্নি, এত লোভ করো না। নাও আগে হাঁড়িতে জল ভর্তি করে আনো তো, মাছ তিনটেকে জলে রাখতে হবে। বিনোদের কথা শুনে সুনিতা ভেঙচি কেটে জল আনতে যায় আর হাঁড়ি ভর্তি করে জল নিয়ে আসে। আর বিনোদ মাছ তিনটিকে হাঁড়িতে ছেড়ে দেয় আর মনে মনে ভাবতে থাকে, গিন্নির লোভ ধরে গেছে এই তিনটি মাছের উপর, তাই আর বেশি দেরি করা যাবে না। তাড়াতাড়ি পরিদের জাদুর দণ্ড উদ্ধার করতে হবে। এইসব কথা ভেবে বিনোদ হাঁড়িটা ঘরে নিয়ে যায় আর হাঁড়িটা ঘরের নিরাপদ জায়গায় রেখে দেয়। আর সকাল হতে বিনোদ জাদুকর্ণীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে বিনোদকে ঘরে না দেখে সুনিতা হাঁড়িটার কাছে যায়। আমার স্বামীটা একেবারে বোকার হাঁড়ি, কোথায় সোনালী মাছগুলো বাজারে নিয়ে গিয়ে চড়া দামে বিক্রি করবে তা নয়, সকাল হতে না হতে কোথায় যে চলে গেছে। না, এবার বুঝি মাছ তিনটা নিয়ে আমাকেই বাজারে যেতে হবে। আমি বেশ চড়া দামে মাছ তিনটা বিক্রি করতে পারবো। এইসব ভেবে সুনিতা হাঁড়িটা নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে বিনোদ জাদুকর্ণীর বাড়িতে গিয়ে পৌঁছায় আর দেখে জাদুকর্ণী জাদুদণ্ড তিনটি নিয়ে মিটিমিটি করে হাঁটছে। আরে আরে, তুই কে? তুই আমার অনুমতি না নিয়ে আমার বাড়িতে ঢুকলি কিভাবে? মা গো, প্রাণ বাঁচানোর চাইতে কি অনুমতি নেওয়াটা বেশি জরুরি? আমি যে আর পারছি না, জল পিপাসায় আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছে, একটু জল দিন মা। এসব কথা বলে বিনোদ ধপাস করে মাটিতে পড়ে যায়। এ দেখে জাদুকর্ণী জাদুর লাঠি তিনটি রেখে জল নিতে ঘরে চলে যায়। আর তখনই বিনোদ চোখ মেলে আর তাড়াতাড়ি উঠে গিয়ে জাদুর দণ্ড তিনটি নিয়ে নেয়। আর তখনই জাদুকর্ণী জলের গ্লাস নিয়ে চলে আসে। এ কি কাণ্ড, তুই জল খেতে এসে আমার জাদুদণ্ডে হাত দিয়েছিস কেন? দে বলছি, দে আমার জাদুদণ্ড। দেওয়ার জন্য তো এত ঢং করে অভিনয় করে জাদুদণ্ডটি নেইনি মা। আপনি যেভাবে পরীদেরকে ঠকিয়ে জাদুর দণ্ডটি নিয়েছেন, তেমনি আপনাকেও ঠকিয়ে আমি জাদুর দণ্ডটি নিলাম। এই শয়তান জাদুকর্ণীকে ধ্বংস করে দাও। আর আলোক রশ্মি জাদুকর্ণী শরীরের উপর পড়তেই জাদুকর্ণী ভস্ম হয়ে যায়। আর বিনোদ জাদুর দণ্ড তিনটি নিয়ে বাড়ির দিকে ফিরতে থাকে। আর পথেই সুনিতার সাথে দেখা হয়। তুমি মাছের হাঁড়িটা নিয়ে কোথায় যাচ্ছ? বাজারে গো, বাজারে। তুমি তো আর সোনালী মাছ বাজারে নিয়ে গিয়ে চড়া দামে বিক্রি করতে পারবে না, তাই আমি নিয়ে যাচ্ছি গো। চুপ করো, একদম বোকার মতো কথা বলবে না। নামাও বলছি, ওই হাঁড়ি মাথা থেকে নামাও। বিনোদের ধমক শুনে সুনিতা তাড়াতাড়ি মাথা থেকে হাঁড়িটা নামায় আর মাছ তিনটির মাথায় জাদুদণ্ড ছোঁয়ায়। আর সাথে সাথে মাছ তিনটি পরীতে পরিণত হয়। তোমায় অনেক ধন্যবাদ, তুমি আমাদেরকে বড্ড উপকার করলে। তবে তোমার বউ বেশ লোভী, আর এমন লোভ করলে তোমরা বিপদে পড়তে পারো। আমি আর লোভ করব না গো, আমি কিছু বুঝতে পারিনি, তাই এমনটা করে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা, লোভ ছেড়ে ভালো পথে আসলে মঙ্গল। তবে বিনোদ, তুমি যখন আমাকে রূপ ফিরিয়ে দিয়েছো, তার জন্য আমি তোমাকে পুরস্কৃত করতে চাই। এরপর পরি জাদু করে মোহর এনে দেয় আর দুই কন্যাকে নিয়ে পরিরাজ্যে ফিরে যায়। এরপর বিনোদ আর সুনিতা পরীর দেওয়া উপহার নিয়ে বাড়িতে ফিরে যায়। শরীরের ঘাগুলো ক্রমশ বেড়েই চলেছে, কিছুতেই কমছে না। তবে কি এবার আমার মৃত্যু নিশ্চিত? হে ঈশ্বর, তবে কি এবার আমি সত্যি সত্যি মারা যাব? এসব কথা বলে হাঁস চোখের পানি ফেলতে থাকে।
আর হাঁসটি গোপালগঞ্জ গ্রামের পাশে রূপসা নদীতেই থাকতো। বেশ কিছুদিন ধরেই হাঁসের শরীরে দাগযুক্ত কিছু ঘা সৃষ্টি হয়, আর সেই ঘায়ের কারণে হাঁসটি দিন দিন নাজেহাল হয়ে পড়ে। ঈশ্বর, তুমি আমাকে রক্ষা করো। এই বুঝি আমি আমার জীবনের অন্তিম পর্যায়ে চলে এলাম। তবে কি আমি এবার স্বর্গযাত্রা করব? আমাকে সাহায্য করার মতো কি কেউ নেই? হাঁসের কথা শেষ হতে না হতেই সেখানে একটা লাল পরী চলে আসে। আর হাঁসের এমন কথা শুনে লাল পরীর মনে অনেক মায়া হয়। আহারে, তোমার শরীরের একই দশা গো! এত ঘা কি করে হলো তোমার শরীরে? তোমার নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে, তাই না গো? দাঁড়াও, আমি এক্ষুনি তোমার শরীরের সব ঘা শেষ করে দিচ্ছি, তবে আর তোমাকে কষ্ট পেতে হবে না গো। এরপর লালপুরি জাদু করে হাঁসের শরীরের সব দাগ দূর করে দেয়, আর ঘাগুলো চলে যাওয়ায় হাঁসটিও সুস্থ হয়ে যায়। উফ বাবা, কি যে শান্তি! তুমি আমাকে কঠিন যন্ত্রণা থেকে মুক্ত করলে গো। আমি যে অনেক শান্তি পাচ্ছি গো। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আজ যে তুমি আমাকে মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি দিলে গো। সত্যি তুমি ভালো একটা বন্ধুত্বের পরিচয় দিলে। আচ্ছা বাবা, হয়েছে হয়েছে, থামো। আর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে না। আসলে আমার চোখের সামনে যদি কেউ কষ্ট পায় তাহলে আমার অনেক কষ্ট হয়, আর সে কারণেই তো আমি তোমাকে সুস্থ করে দিলাম। এরপর লালপরি জাদু করে একটা মুক্তোর মালা নিয়ে আসে, আর সেই মালাটা হাঁসের গলায় পরিয়ে দেয়। এই মুক্তোর মালাটা আমার পক্ষ থেকে তোমার উপহার গো হাঁস। এই মুক্তোর মালা গলায় দিয়ে তুমি যা চাইবে তাই পাবে, আর এই মালাটা তোমার সব বিপদ থেকেও রক্ষা করবে গো। তুমি আমাকে বন্ধু রেখেছো, আমি কি তোমার উপকার না করে পারি বলো? এসব কথা বলে লালপরি সেখান থেকে চলে যায়, আর হাঁস তো লালপরির এত উপকার পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। যাক বাবা, ওই লালপরিকে আমি বন্ধু রেখেছি, এত গুণগান করেছি, অমনি আমাকে বন্ধু বানিয়ে দিল। শেষমেশ আমার গলায় আবার জাদুর মালাও পরিয়ে দিল। তবে যে এবার আমার সুখের দিন শুরু হলো। এই যে জাদুর মালা, আমি চাই আমার সামনে অনেক শস্যদানা আসুক। আমার যে অনেক ক্ষুধা পেয়েছে, দে দেখিনি আমাকে দানা শস্য। হাঁসের কথা শেষ হতে না হতেই হাঁসের সামনে অনেকগুলো দানা শস্য চলে আসে, আর হাঁস মনের সুখে দানা শস্য খেতে থাকে। এদিকে লালপরি তার পরোপকারিতা সেরে পরিরাজ্যে ফিরে যায়। বলছি লালপরি, এভাবে আর কতদিন? তোমাকে আমি অনেকদিন বারণ করেছি পৃথিবীতে যাবে না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছো না। একদিন দেখবে ওই পৃথিবীটাই তোমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এসব কথা বলে রানীপরি সেখান থেকে চলে যায়। আর কিছুদিন পরেই লালপরি ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়। পরীর শরীরেও ঘা হয়। আহ, কি যন্ত্রণা! হঠাৎ করে আমার শরীরে এমন ঘা হলো কেন? এদিকে যে আমার চুলও খসে পড়ছে, ডানায় ঘা হয়ে ডানাও যে প্রায় ঝলসে যাচ্ছে। ঈশ্বর, তুমি আমাকে রক্ষা করো ঈশ্বর। এসব কথা বলে লালপরি প্রার্থনা করলেও সে আর সুস্থ হয় না, বরং দিন দিন লালপরির অবস্থা আরো বেশি খারাপ হতে থাকে। দূর বাবা, এমন অসময়ে এখানে আবার বৃষ্টি কেন হচ্ছে? দুদিন থেকে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি তো দেখছি তা আমার কোনো নামগন্ধই নেই। এইদিকে তো নদীর জলও অনেক বেড়ে যাচ্ছে। দূর বাবা, আমি এসব নিয়ে কেন ভাবছি? আমি এক কাজ করি, আমি বরং এখানে ভাসমান একটা ঘর তৈরি করে নিই। এই যে মুক্তোর মালা, আমি একটা ভাসমান ঘর চাই, দাও দেখি আমাকে ভাসমান একটা ঘর। হাঁসের কথা শেষ হতে না হতেই সেখানে একটা ভাসমান ঘর চলে আসে, আর হাঁসটি সে ভাসমান ঘরেই বেশ ভালোভাবেই দিন কাটাতে থাকে। আরে আরে লালপরি, এবার তো তুমি অসুস্থ। কই, পৃথিবী থেকে তো তোমাকে কেউ সাহায্য করার জন্য এলো না। তবে আমি তোমাকে পৃথিবীতে পাঠানোর ব্যবস্থা করছি। তোমার মতো ঘাযুক্ত ডানাছাড়া পরীকে আমি কিছুতেই আমার পরিরাজ্যে থাকতে দেব না। যাও, দূর হও, দূর হও, তুমি পরিরাজ্য থেকে দূর হও। এসব কথা বলে রানীপরি লালপরীকে পরিরাজ্য থেকে তাড়িয়ে দেয়। লালপরি অসুস্থ অবস্থায় পৃথিবীতে আসে। এবার আমি কি করব? আমার তো এই অসুস্থ অবস্থায় কোথাও একটা আশ্রয় নিতে হবে, কিন্তু এবার আমি কার কাছে আর কোথায় বা আশ্রয় নেব? চারদিকে তো জল থই থই করছে, তবে যে এখন আমার ওই হাঁস বন্ধু ছাড়া আর কেউ নেই। এরপর লালপরি জলে ভাসতে ভাসতে হাঁসের কাছে গিয়ে পৌঁছায়, আর লালপরীকে দেখে হাঁস বলে, একে কি লালপরি,
তোমার আবার এই অবস্থা হলো কি করে? তাছাড়া তুমি বা এমন এই বন্যার জলে ভেসে ভেসে কেন আসছো? এরপর লালপরি হাঁসকে সব কথা খুলে বলে, আর লালপরি হাঁসের কাছে আশ্রয় চায়। এসব তুমি কি বলছো কি লালপুরি? আমি তোমাকে আশ্রয় দেব এর মানেটা কি? হ্যাঁ, দেখেছো তোমার শরীরে কত ঘা, আর দেখেছো তো তোমার শরীর থেকে কত দুর্গন্ধ বেরোচ্ছে। তোমাকে যদি আমি আমার ঘরে আশ্রয় দিই তবে তো আমার ঘর পুরো দুর্গন্ধ হয়ে যাবে। হাঁস বন্ধু, তুমি কি না এমন অহংকারী হয়ে উঠেছো? তুমি কি ভুলে গেছো আর তোমার পুরো শরীরে এমনই ঘা ছিল? তখন তো আমি তোমাকে সাহায্য করেছিলাম, সুস্থ করে তুলেছিলাম, আর আজ কি না তুমি আমাকে ঘৃণা করছো? হয়েছে হয়েছে, এখন আর তুমি আমাকে আমার অতীত মনে করিয়ে দিও না, বুঝেছো তো? এখন আমি অনেক ভালো আছি, আর আমি তোমাকে কিছুতেই আমার ভাসমান ঘরে আশ্রয় দিতে পারবো না। তোমার সাথে থাকলে আবার আমার সুন্দর শরীরেও ঘা হবে। তুমি যাও, দূর হয় এখান থেকে। হাঁস যখন পরীকে এসব কথা বলছিল, ঠিক তখনই ফুলি নামের একটা মেয়ে ভেলায় করে সেই পথ দিয়ে যাচ্ছিল। আর হাঁসের কথা শুনে মেয়েটি দাঁড়ায়। একে একে জলে ভাসা পড়িও অহংকারী হাঁস। ছে ছে হাঁস, তুমি কিনা একটা অসুস্থ পরীকে এইভাবে কথা শোনাচ্ছ? আমি যে তোমাদের সব কথা শুনেছি। পরী, তুমি আর এভাবে কেঁদো না, তুমি আমার ভেলায় উঠে পড়ো। আমি তোমাকে আশ্রয় দেব, আর আমি তোমার সেবা যত্ন করে তোমাকে সুস্থ করে তুলবো। এসব কথা বলে ফুলি লালপরীকে তার ভেলায় তুলে নেয়। অহংকারী হাঁস কোথাকার, আমি তোমাকে তোমার বিপদে সাহায্য করেছিলাম, আর আজকে না আমার বিপদে তুমি অহংকারী হয়ে গিয়েছো। তবে আজ আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তুমি ধ্বংস হয়ে যাবে, ধ্বংস। এরপর ফুলি লালপরীকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর লালপরী ফুলির ভেলাতে আশ্রয় নেয়। এরপর ফুলি কবিরাজের কাছ থেকে ঔষধপত্র এনে পরীকে খাওয়াতে থাকে। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়, আর পরীও সুস্থ হয়ে ওঠে, আর চারপাশে বন্যার জলও কমে যায়। এদিকে হাঁসের অধঃপতন শুরু হয়ে যায়। একে কি হচ্ছে আমার সাথে? আজকাল তো দেখছি এই মুক্তোর মালাটা কোনো কাজই করছে না। আমি যা বলছি ঠিক তার বিপরীতটা হচ্ছে। এবার আমি কি বা করব? এই মুক্তোর মালা রেখেই বা কি লাভ যদি এটা কোনো কাজ না করে? এভাবেই দিন যত যেতে থাকে হাঁসের ততই অধঃপতন হয়, আর হাঁসের ঘরটাও ভেঙে যেতে থাকে। হাঁস পুনরায় পথে বসে। এদিকে ফুলির সেবা যত্নে লালপরি একদম সুস্থ হয়ে ওঠে। সত্যি ফুলি, তুমি আমার অনেক উপকার করলে গো। যখন সবাই আমার বিপক্ষে চলে গিয়েছিল তখন তুমি আমার পাশে দাঁড়িয়েছিলে। তুমি যে আমাকে সুস্থ করে তুলেছ, তাই আমি চিরকাল তোমার বন্ধু হয়ে তোমার পাশে থাকতে চাই, আর আমরা দুই বন্ধু মিলে সুখেই দিন কাটাতে চাই। লালপরীর এমন কথা শুনে ফুলি বেশ খুশি হয়, আর এরপর থেকে ফুলি আর লালপরি সুখী শান্তিতে দিন কাটাতে থাকে।